নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম নতুন বাড়ি, লেখক জয়দীপ চক্রবর্তী। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। শহরে ভিড় ভাড়াক্কায় আজকাল যেন প্রায়শই বড় ক্লান্ত লাগে। সারাক্ষণ গাড়ি ঘোড়ার কান ফাটানো আওয়াজ, লোকজন, হইচই, ধুলো, ধোঁয়া। বেশ কিছুদিন ধরেই মফস্বলের দিকে একটা ছোটোখাটো বাড়ির খোঁজ করছিলাম। ভেবেছিলাম একেবারে সেটেল না করে গেলেও মাঝে মধ্যে অন্তত কয়েকদিনের জন্য তো একটা প্রায় দূষণমুক্ত আস্তানার বন্দোবস্ত তো হলো। কিন্তু বাড়ি খুঁজতে গিয়েই দেখলাম কাজটা মোটেই সহজ নয়। প্রথমত হলো, আমি যেমনটা চাইছি তেমন বাড়ি পাওয়া বেশ মুশকিল, আর যদিও বা দু একটা পাওয়া গেল তার দাম আমার আয়ত্তের বাইরে। অবশেষে আমি যখন হাল প্রায় ছেড়ে দিয়েছি, সেই সময় হঠাৎ মুশকিল আসান হয়ে আমার বাড়িতে এসে হাজির হলো আমার বন্ধু সুমিতেশ। সুমিতেশ আমার ছেলেবেলাকার বন্ধু। আগে ও এই পাড়াতেই থাকতো। আমাদের বাড়ির 3-4টে বাড়ির পরে বছর চারেক হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মফস্বলের একটা স্কুলে চাকরি পেয়ে ওই দিকেই পাকাপাকি আস্তানা গেড়েছে ও। আগে সপ্তাহে সপ্তাহে এ বাড়িতে আসতো, এখন ব্যবধান বেড়ে মাসে এই এক আধবার। শেষবার বাড়ি এসেছিল যখন, ওকেও শুনিয়েছিলাম আমার বাসনার কথা, আর বলেছিলাম ওদের ওদিকের একটা খোঁজ খবর লাগাতে। সুমিতেশ ঘরে এসেই বসতেই পাকড়াও করলাম ওকে। কী রে, বাড়িঘর কিছু দেখলি? দেখলাম, খুব উৎসাহহীন গলায় বললেন সুমিতেশ। খোঁজ টোজ পেলি কিছু? তৈরি বাড়ি পাওয়া একটু কঠিন, জানিসই তো। তাছাড়া তোর আবার সঙ্গে একটু গাছপালা চাই, নির্জনতা চাই। তাহলে কি হবে না বলছিস? জমি কিনতে চাইলে হতে পারে। অত দূরে জমি কিনে বাড়ি করব এ সময় আমার নেই। তাছাড়া 2-1 দিনের জন্য গিয়ে থাকা, তার জন্য তো আমার বাড়িটাই রয়েছে। সুমিতেশ বেশ আন্তরিকভাবেই বলল। ধুস, ওভাবে হয় না, আমি বললাম। হয় না যখন তাহলে ঝাউতলার ভুতুরে বাড়িটাই কিনে ফেলগে যা। ঝাউতলার ভুতুরে বাড়ি মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি। আমার বাড়িটা যে অঞ্চলে, তার থেকে 2 কিলোমিটারের মতন এগোলেই ঝাউতলা। এলাকাটা বেশ ফাঁকা ফাঁকা, দেদার গাছপালা, বাগান আগান এসব আছে। একটা মস্ত ঝিলও আছে, পানায় বোঝা। ওইখানেই এক প্রান্তে একটা 2 কামরা একতলা বাড়ি আছে। বাড়ির সামনে কিছুটা ঘাসে ঢাকা উঠোন, পাশে একটা ছোট্ট বাগান। পাঁচিলে ঘেরা বাড়িটা দেখতেও সুন্দর, যেন একটা বন বাংলো। ফ্যান্টাস্টিক। সুমিতেশের কথা শেষ হবার আগেই বলে উঠি আমি। কিন্তু মুশকিল, বাড়িটার বদনাম আছে। কাজেই মালিক বিক্রি করতে চাইলেও বাড়িটা কেনার জন্য কোনো খরিদ্দার পাওয়াই যাচ্ছে না। কীরকম বদনাম বাড়িটার? বেশ উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করি আমি। বাড়িটা ভুতুরে বাড়ি মানে? বাড়ির সঙ্গে ভূত ফ্রি? ব্যাপারটা কিন্তু অত হালকাভাবে নেবার মতো নয়। সুমিতেশের গলায় যেন বেশ সিরিয়াসনেস ব্যাপার। আমি দমবার পাত্র নয়, হাসতে হাসতে বললাম, জানিসই তো, সেই ছোটোবেলা থেকে ভূত ভগবান কোনো কিছুতেই বিশ্বাস টিশ্বাস নেই আমার। অতএব চলো বাড়ির মালিককে যথাশীঘ্রই পাকড়াও করি। বাড়িটা কিন্তু সত্যিই গোলমেলে।
একবারের জায়গায় 5বার ভেবে সিদ্ধান্ত নে জিতু। সুমিতেশ শেষ চেষ্টা করলো আমায় আটকাবার জন্য। আমি হেসে বললাম, ভাবা আমার হয়ে গেছে। শুনেই মনে হচ্ছে বাড়িটা আমার মনেই ধরবে। তাছাড়া বেয়ারা বদনামের কারণে নিশ্চিত বাড়িটা একেবারে জলের দরে পেয়ে যাব আমি। সুমিতেশ মাথা নাড়ল। চিরকালটাই তো তুই এই গোয়ার্তুমির হয়ে গেলি, তোকে বুঝিয়ে লাভ নেই। চল, সামনের রোববারই তাহলে অবিনাশবাবুর সঙ্গে কথা বলে আসি দুজনে। অবিনাশবাবু আবার কে রে? ওই বাড়ির মালিক, আমার খুবই পরিচিত, আমার বাড়ির কাছাকাছি থাকেন। অফিসে সপ্তাহখানিক ছুটি নিয়ে আজই সবে এসেছি আমার নতুন বাড়িতে। অবশ্য এক্ষুনি হয়তো এটাকে আমার বাড়ি বলা ঠিক হলো না। অবিনাশবাবু মাসখানেকের জন্য বাড়িটা সবে ভাড়া দিয়েছেন আমায়, আর শর্ত দিয়েছেন যে 1 মাস কোনো অসুবিধা বোধ না করে নির্বিঘ্নে এ বাড়িতে যদি কাটাতে পারি তবে বাড়িটা আমাকে বিক্রি করবেন। ভদ্রলোকের কথা শুনে তো খুবই মজাই লাগছিল আমার। একবিংশ শতাব্দীর একজন মধ্যবয়স্ক মানুষের যে এমন তীব্র ভূতের ভয় থাকতে পারে তা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আমি প্রাণপণে বুঝিয়েছিলাম ভূতটুতের ব্যাপারে আমার দুশ্চিন্তা বিশেষ নেই। তাছাড়া বাড়িটা সব জেনে শুনেই তো কিনতে চাইছি, যখন তখন রিস্ক সম্পূর্ণ আমারই। অবিনাশবাবুর তবুও সেই একই কথা, আপনি সুমিতেশবাবুর বন্ধু, আপনাকে ঠকাতে পারবো না। মিসেস গোস্বামীর কাছ থেকে বাড়িটা কেনার পর নিজেই যখন ও বাড়িতে 3 রাত্রির বেশি টিকতে পারিনি, তখন শুধু এতগুলো টাকা হাত পেতে নিয়ে আপনাকে বিপদের মুখে ঠেলে দেবার ইচ্ছা আমার নেই। অগত্যাই বন্দোবস্ত। বাড়িতে ঢুকে অবশ্য আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। ছোট্ট ছবির মতন বাড়িটা, ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। বাড়ির আসবাবপত্র, ঘর গেরস্তালির জিনিসপত্র বেশ শৌখিন ও রুচিশীল। এই সমস্ত এই বাড়ির আগের মালিকের। এই সমস্ত কিছুই সমেতই বাড়িটা কিনেছিলেন অবিনাশবাবু। ঠিকঠাক শক্তপোক্ত লোক পেলে এইভাবে যাবতীয় আসবাবপত্র সমেতই বাড়িটা বিক্রি করতে চান তিনি। এই বাড়িটাকে ঝেড়ে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একজন লোকও রাখা আছে। সে আপাতত আমার বাজার হাট রান্নাবান্নাও করে দেবে কথা হয়েছে। অবশ্য সে লোকটাকে সন্ধ্যের পরে এই বাড়িতে 1 মুহূর্ত আটকে রাখতে পারবো না। আমাকে দিয়ে বারবার সে একথা কবুল করিয়ে নিয়েছে। সেই মতন বিকেলে বিকেলে রাতে রান্না সেরে ফেলে সে শটান বাড়ি যাবে। আমিও একটু এদিক সেদিক ঘুরে সন্ধ্যের পরে ঘরে ঢুকলাম বাড়ির মধ্যে। সকাল সকাল খাওয়া সেরে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম আজ। সত্যি বলতে কি, প্রথম রাতটা যেন বেশ নির্বিঘ্নে এবং আরামেই কেটে গেল। রাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল। সে সময় মনে হয়েছিল বটে পাশের ঘরে পায়ে হাওয়ায় চপ্পলের পরে কে যেন ভারে অস্থিরভাবে পায়চারি করছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে আমি ব্যাপারটায় তেমন আমল দিইনি। ফাঁকা বাড়িতে বিভিন্ন কারণে এমন নানা শব্দ হতেই পারে, আমি জানি। আর এও জানি যে এমন অনেক অতি সাধারণ শব্দকে ভুতুড়ে ব্যাপার স্যাপার ভেবে বেশ কিছু মানুষ অহেতুক ভয় পেয়ে থাকেন চিরকালটাই। অতএব বেশ নিশ্চিন্ত মনে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। সকালে আমার কাজের লোক রামপদদা এসে আমাকে এমন অক্ষত এবং আনন্দিত দেখে বেশ অবাক হয়ে গেল। স্কুল ছুটি বলে বেলার দিকে সুমিতেশও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গেল আমার সাথে। ওর চোখে মুখেও যেন আমার জন্য একটু বাড়তি বিস্ময় লক্ষ্য করছিলাম। আর এই সব কিছুই বেশ উপভোগ করছিলাম আমি। মনে মনে 1 মাস পরে এই বাড়িটার মালিকানা লাভের ব্যাপারে বেশ আশাবাদী হয়ে উঠেছিলাম আমি। সুমিতেশ চলে যাওয়ার পর এ বাড়ির ঘর দুটো নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম।
পাশের ঘরের দেওয়ালে এক অপরিচিত ভদ্রমহিলার ছবি ছিল। ছবিটা নামিয়ে ঘরের এক কোণে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে নিজের একটা বাঁধানো ছবি টাঙিয়ে দিলাম দেওয়ালে। ঘরের অন্য দেওয়ালে একটা বন্ধ ঘড়ি ঝুলছিল, সেটাকেও খুলে নিয়ে ঢুকিয়ে দিলাম তক্তপোশের তলায়। যে ঘরে কাল রাতে শুয়েছিলাম সেখানে একটা বেতের বড় হাতল দেওয়া চেয়ার ছিল, সেটাকে ঠেলে বারান্দায় একধারে এনে রাখলাম। এ সমস্তই কাজেই রামপদদার ভয়ানক আপত্তি ছিল। আমার কাণ্ড কারখানা দেখে ভয়ে বিস্মারিত চোখে বারবার ভয় বলছিল, কি দরকার বাবু এসব জিনিসপত্র অযথা নাড়াচাড়া করবার। আমি অবশ্য ওর কথায় কান দিইনি, যদিও পরে বুঝলাম ওর কথাগুলো শুনলেই বোধহয় বুদ্ধিমানের মতন কাজ করা হতো। রাতের খাওয়া দাওয়ার পরে একটা বই নিয়ে বসেছিলাম। বইটা পড়তে পড়তেই চোখ ঘুমে জড়িয়ে এলো। হাত ঘড়িতে রাত তখন প্রায় 11:30। সবে আলো নিভিয়ে বিছানায় শরীরটাকে লম্বা করেছি, হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজে ধড়মড় করে উঠে বসলাম বিছানার ওপর। কি যেন একটা হুড়মুড় করে ভেঙে পড়লো পাশের ঘরে, আর তখনই দড়াম করে কি একটা ভারী জিনিস এসে আছড়ে পড়ল বারান্দার দিকের বন্ধ দরজার পাল্লার উপর। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে হাত বাড়িয়ে সুইচ বোর্ডটার ওপরে সুইচগুলো অন্ধকারে হাতড়ে হাতড়ে অন করতে লাগলাম ফটফট করে। কিন্তু দু একটা সুইচ টিপেই বুঝতে পারলাম কারেন্ট চলে গেছে, আলো আর জ্বলবে না। মাথার বালিশের পাশে টর্চটা ভাগ্যিস রাখা ছিল। পাশের ঘর পৌঁছে টর্চ জেলে হতভম্ব হয়ে গেলাম আমি। আজ দুপুরেই দেওয়ালে টাঙানো আমার বাঁধানো ছবিটা মেঝের ওপর আছড়ে পড়ে ভেঙে ছত্রখান। ছবিটা দেওয়াল থেকে মেঝের ওপর কীভাবে পড়লো ভাবতে ভাবতেই টর্চের আলো ফেললাম দেওয়ালের ওপর। মুহূর্তের মধ্যে সারা শরীর জুড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। সেই অপরিচিত মহিলার ছবিটা দেওয়ালে ফিরে এলো কীভাবে? এবং কী আশ্চর্য, উল্টো দিকের দেওয়ালে সেই পুরনো বন্ধ ঘড়িটাও যেন এক আশ্চর্য ম্যাজিকে ফিরে এসেছে তার নিজের জায়গায়। আমি মাথাটাকে যথাসম্ভব ঠান্ডা রেখে যুক্তি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, ঘটনার কারণ হিসাবে কোনো যুক্তি আজ আর লাকসই হলো না। উল্টে এই প্রথম জীবনে প্রথমবার নিজের অজান্তেই এক আশ্চর্য রকমের আতঙ্ক ক্রমশই থাবা বসাতে শুরু করলো আমার মনের মধ্যে। সেই আতঙ্ক সঙ্গে নিয়েই কাঁপা কাঁপা হাতে মোমবাতি জ্বালালাম আমি। মোমবাতির আলো ছায়ায় এই ঘর আর ঘরের যত সব আসবাবপত্র সব কিছুই আরও অদ্ভুত, আরও গা ছমছমে লাগছে এখন। এর মধ্যেই বাইরে থেকে দরজার ওপর আবার আওয়াজ হলো দড়াম করে। আওয়াজ এত জোরে যে আমার মনে হলো দরজাটা বোধহয় ভেঙেই পড়বে এবার। দরজাটার কাছে পৌঁছে দরজা খুলে বাইরে কি ঘটছে তা দেখার ব্যাপারে ইতস্তত করতে লাগলাম আমি। আর তখনই বাইরে থেকে অতি সন্তর্পণে কে যেন দরজার উপর টোকা মারতে লাগলো। টক 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 টক। দরজার কড়া নাড়ার আওয়াজ শুনতে শুনতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। রাত তখন প্রায় 12টা। এত রাতে কে হতে পারে? আমাকে তো এখানে তেমন করে কেউ চেনে না, আর চিনলেও কি প্রয়োজন থাকতে পারে তার এই মধ্যরাতে? তবে কি সুমিতেশ? কিন্তু বাইরের দরজার ওপরে হওয়া একটু আগের সেই আওয়াজটা। হঠাৎ একটা অদ্ভুত সম্ভাবনার কথা মাথায় এলো আওয়াজ। সুমিতেশই ইচ্ছে করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? পরক্ষণেই আবার মনে হলো তাই যদি হয় তাহলে ঘরের ভেতরের ছবিটার ব্যাপারটা। মাথায় আর কিছু ঢুকছে না আমার। কেমন যেন একটু ঘোরের মধ্যেই এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম আমি। দরজাটা খুলতেই একটা দমকা হাওয়া যেন ধাক্কা মেরে সরিয়ে দিল আমাকে একধারে। তারপরে ঘর থেকে বারান্দায় বের করে দেওয়া সেই বেতের চেয়ারটা খোলা দরজা দিয়ে উড়ে এসে দড়াম করে পড়ল ঘরের মেঝের ওপর। আর তখনই
অত্যন্ত ধীর পদক্ষেপে একজন অপরিচিত লোক খোলা দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকে আসলো। বিস্ময়ে আতঙ্কে বুক কেঁপে উঠল আমার। তবু গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে আমি বললাম, কে আপনি? লোকটা আমার প্রশ্নে কোনো আমলে দিল না। নিঃশব্দে চেয়ারটা ঘরের মেঝে থেকে তুলে যত্ন করে সেটাকে সোজা করে পাতল ঘরের মধ্যে, ঠিক যেখানে ওটা আগে রাখা ছিল। তারপর পায়ের ওপর পা তুলে বেশ জুত করে বসলো চেয়ারটার ওপর। মোমবাতির আলোয় লোকটার মুখ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাছাড়া কপাল পর্যন্ত ঢাকার টুপি পরে আছে লোকটা। এই রাতেও চোখে কালো রঙের চশমা। লোকটার দিকে তাকিয়ে গা শিরশির করে উঠল আমার। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমার নাম সত্যব্রত গোস্বামী, খুব ঠান্ডা গলায় জবাব দিলেন ভদ্রলোক। কি চান আপনি? এত রাতে বলা নেই কওয়া নেই দুম করে আমার বাড়িতে ঢুকে পড়লেন আপনি। আমি তো ইচ্ছে করলে আপনাকে পুলিশেও দিতে পারি। অসহিষ্ণু গলায় বললাম আমি। এ বাড়িটা আমার। আমি শখ করে তৈরি করিয়েছিলাম নিজের মনের মতন করে। এমনকি এ বাড়ির সমস্ত আসবাবপত্র আমার নিজের হাতে কেনা, নিজের হাতে গোছানো। কিন্তু এ বাড়ি তো আমি অবিনাশবাবুর থেকে। জানি জানি, আমি চলে যাওয়ার পর অভাবে পড়ে ছন্দা ওনার কাছে জলের দামে বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছিল। ছন্দা? আমার স্ত্রী, যার ছবি দেওয়াল থেকে নামিয়ে দিয়েছিলেন আপনি। কিন্তু আমাকে কিছু বলতে না দিয়ে বলে চলল লোকটা, জানি হয়তো কাজটা আমি ঠিক করছি না, তবুও এ বাড়িতে অন্য কেউ থাকলে সহ্য করতে পারি না আমি। এ বাড়ির একটা জিনিস এদিক ওদিক করলে কেউ তাকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করে। কিন্তু কেন? এ বাড়ি তো আপনি বেচে দিয়েছেন। আমি নয়, গর্জন করে উঠে দাঁড়ালো লোকটি। লোকটার সারা শরীর কাঁপছে, কেমন যেন অন্যরকম লাগছে লোকে। আমার ভয় করতে লাগলো। তবু আমি বলতে শুরু করলাম, এ আপনার আবেগের কথা, আইন তো এ কথা শুনবে না। আমি আইনের আওতায় বাইরে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন আপনাদের জীবিত মানুষদের জন্য, যে জন্য ছন্দা এই বাড়ির ওপর আর তার দাবি জানাতে পারে না। আপনি কি বলতে চান, যে আপনি জীবিত নন? এটাই ঘটনা। আমি মিথ্যে বুজরুকিতে বিশ্বাস করি না। অযথা ভয় দেখানোর চেষ্টা করছেন আপনি আমাকে। আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করতে চাইছি আপনাকে। কিসের জন্য? অযথা জেদ করলে পরে আপনার বিপদ হতে পারে। আমি বিশ্বাস করি না আপনি মৃত। 2 বছর আগে অফিসের কাজে দিল্লি যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় আমার। মাথার খুলিটা একেবারে উড়ে গিয়েছিল, কাগজে ছবিও বেরিয়েছিল পরদিন। এতদিনের যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা সব ভেঙে চুরে যাচ্ছে আমার। আমি চিৎকার করে উঠলাম, ভূত প্রেত দেব দেবী কিচ্ছু মানি না আমি। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। লোকটা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর এক টানে কালো চশমাটা চোখ থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল ঘরের মেঝের ওপর। আমি অবাক হয়ে দেখলাম তার চোখের জায়গায় শূন্য গহ্বর, আর ধকধক করছে যেন আগুন জ্বলছে সেখানে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আর তখনই লোকটা ডান হাত দিয়ে তার মাথার টুপিটাও খুলে ফেলল। আমি আতঙ্ক বিহ্বল চোখে দেখলাম দোমড়ানো মোচড়ানো মাথাটার অর্ধেক খুলি উড়ে চলে গেছে লোকটার। লোকটা দ্রুত হাতে জামার বোতাম খুলছে এখন। অবশ্য পরবর্তী দৃশ্য দেখার জন্য এক মুহূর্ত আর দাঁড়ালাম না আমি।
সুমিতেশের বাড়ি এখান থেকে বড়জোর 2-3 কিলোমিটার। আমি নিজস্ব জিনিসপত্রের দিকে একবারও ফিরে না তাকিয়ে সোজা দৌড় লাগালাম। আমি ভূত বলে বস্তুটি এই পৃথিবীতে যে সত্যি আছে তা উপলব্ধি করার পাশাপাশি আরও একটা বিষয় জানতে পারলাম আজ। এক নিঃশ্বাসে আমিও যে একটানা এত জোরে দৌড়তে পারি, এই পরিস্থিতিতে না পড়লে আমার হয়তো জানাই হতো না কোনো দিন। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা।